আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি আমি। আমার মানা খুব ভালো গান গায়। আর ও হ্যাঁ, মনে পড়েছে, একটা কাচের আলমারিতে অনেক দিনের, অনেক পুরনো অনেকগুলো রেকর্ডার আছে। আর আগেকার দিনে হতো না চোঙাওয়ালা গ্রামোফোন রেকর্ড প্লেয়ার, সেটাও আছে। ভয়, ভয়ের কথা আর বলিস না, আমি ভয় পাবো এই ভেবে প্রথম প্রথম মার বড় মা কি অশান্তিটাই না করেছে। কে হন? উনি আমার পিসিমা ঠাকুমা। বুঝলি না? এই দেখ, উনি ছিলেন বাবার পিসিমা, তাহলে কি হলো আমার পিসিমা ঠাকুমা। এবার বুঝলি? হ্যালো হ্যালো, আবার কেটে গেল, টাওয়ার নেই। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, বাড়ি ভর্তি লোক, কোথাও তাদের সঙ্গে কথা বলবে তা না, সকাল থেকে হ্যালো হ্যালো হ্যালোর পেছনে ছুটেছে। এই কাল রাতে ওই চাটুর যে বাড়ির বউটাকে চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছিলি শুনি? বেশ করেছি, ওরা বউটাকে তো কষ্ট দেয় কেন? উন্নির ব্যাপারে তোরও তো মাথা কামাবার কি আছে? চেঁচিয়ে বলছিলি, পাড়া শুদ্ধ লোকে শুনেছে।
শেষে একটা কেলেঙ্কারি বাঁধাবি নাকি? চিমা, অমন কথা বলতে নেই। যা, রান্নাঘরে খাবার রেখেছি, চুপি চুপি খেয়ে আয়। এই তো খাচ্ছি, আবার কি খাবো? ও মা, এই খাবারে হয় নাকি? আর চুপি চুপি কেন? কিছুই তো জানো না, কিছুই তো জানো না। নারায়ণ পুজো না হলে কিছু খেতে নেই। না বাবা না, আমি ওসব উপোস টুপোস করতে পারবো না, তুমি এখানে দিয়ে যাও না। এখানে না বাবা না, তবে সোম দেখুক একটা কেলেঙ্কারি বাঁধা। ধরছে কেউ দেখবে না, তুমি চুপি চুপি দিয়ে যাবে, আমি টুপি টুপি খেয়ে নেবো। না, ওইসব হবে না। যাও, রান্নাঘরে খাবার রেখেছি, চুপি চুপি খেয়ে আছো। ওরে বাবা গো বাবা, এখানে এসে খেয়ে যাও, আমি কিন্তু সব পারবো না। খেয়ে যাও। কাল অনেক রাতে বাড়ি ফিরে শুয়ে পড়লাম। গভীর রাত অব্দি ঘুম এলো না। আসবে কি করে? মাথাল মাথাল লাগছিল যে। কাল পিকনিকের শেষে আমাদের সকলের গলা গুনগুনি উঠল। প্রথমে আস্তে, তারপরে জোরে, তারপরে চেঁচিয়ে, তারপরে কোরাস। চারিদিকে ছড়িয়ে পড়লাম। প্রথমে ছোট ছোট দল, তারপর 4 জন, তারপর 3 জন, তারপর 2 জন, তারপর একা। একদম একা। প্রীতি খুব করে ডাকলো জানেন, কিন্তু ওর সাথে গেলাম না। ওর সাথে গিয়ে না কোনো মজা নেই। দিন রাত খালি একই কথা বলে, নীতিশ এই করেছে, নীতিশ ওই করেছে, নীতিশ নীতিশ আর নীতিশ। আরে পুরুষ জাতটাকে আমি বিশ্বাস করতে পারি না। প্রথম প্রেম, বিশ্বাসহীনতা, আঘাত বলা যায় না। যত পারো পয়সা বাঁচাও, খরচ করো না। হঠাৎ শুনতে পেলাম চাটুচ্চাদের বাড়ির পাগল বউটা মাঝরাতে বেসুরা গান ধরেছে। খরচা করলে খরচ বাড়ে, খরচের হাত বেড়ে চলে। বিছানায় শুয়ে থাকতে পারলাম না, উঠে পড়লাম। আমার ঘরে জানলে সোজাসুজি ওদের ঘর। পৃথু আমার একমাত্র মেয়ে। মামার অনেক খরচ করে বিয়েটা দিয়েছে। চাটুচ্চি উকিল, কিন্তু মহাকিপ্টে। আর ওর ছেলে সুমিত সরকারি অফিস। কিন্তু হলে কি হবে? ভাতের মার, তরকারির খোসা, আটার ভুসি কিচ্ছু ফেলে না, সব খায়। আরে কৃপণতায় মেয়েটা সহ্য করতে পারিনি। ছেলে হতে গিয়ে পাগল হয়ে গেল। আচ্ছা, এই শহরে কত ভালো ভালো নার্সিং হোম, কিন্তু চাটুচ্চি একটা রদ্দি 3rd ক্লাস সরকারি হাসপাতালে ভর্তি করলো। ছেলেটা বাঁচিনি, কিন্তু শ্রীময়ী বেঁচে যায়। কিন্তু হলে কি হবে? শ্বশুর শাশুড়ির কৃপণতার সন্তান শোকে এখন মাথাটা বিগড়ে গেছে। এখন শুধু গান গায়, হাসে আর কাঁদে। যত পারো পয়সা বাঁচাও, খরচ করো না। আমি পর্দা সরিয়ে ওর ঘরের দিকে চেয়ে রইলাম। ওদিকেও জানলা খোলা। শ্রীময়ী খোলা জানলায় এলো চুলে পা বাড়িয়ে বসে আছে। আমি নিচু গলায় ডাকলাম, শ্রীময়ী, হ্যাঁ শ্রীময়ী। কি বলছো? এখনো ঘুমোওনি? না। এত রাতে কেউ গান গায়? আলো জ্বলছে, মাইক বাজছে, আমার খুব আনন্দ হচ্ছে জানো। আলো গান তোমার সব ভালো লাগে? না, আমার না কিচ্ছু ভালো লাগে না, খালি কান্না পায়। আচ্ছা, তুমি ঘুমো। এই শোনো শোনো, কি তোমাদের বাড়িতে পুজো হচ্ছে? আমাদের বাড়িতেও পুজো হচ্ছে।
যাব। এই এই তুমি এরোপ্লেন চড়েছো? হ্যাঁ না না শ্রীময়ী, অনেক তো রাত হয়েছে, তুমি পয়সা বাঁচাও, খরচ করো না, যত পারো পয়সা বাঁচাও, খরচ করো না। শ্রীময়ী, হ্যাঁ শ্রীময়ী, কি বলছো? ওরা বুঝি সবসময় তোমাকে পয়সা বাঁচাতে বলে? আমার না একটাও শাড়ি নেই, একটাও গয়না নেই, কি পরে যে ঠাকুর দেখতে যাব? আমাদের বাড়িতে অনেক গয়না আছে, আমি সেগুলো পেলে তোমাকে সব দিয়ে দেবো, তুমি নেবে? গয়না নিয়ে আমি কি করব? বাড়ি পড়বে। এমা, ছি ছি, গয়না পড়তে নেই গো, গয়না তো লকারে রাখতে হয়। আচ্ছা বেশ, তবে সেগুলো বেচে দিও, বেচে দিলে অনেক টাকা পাবে। টাকা দিয়ে আমি কি করব? ভালো ভালো শাড়ি কিনবে, গয়না কিনবে, তোমার যা ইচ্ছে হয় তাই। পয়সা খরচ করো না, পয়সা খরচ করলে ওরা আমাকে মারবে। না না, হ্যাঁ, আমাকে আমাকে ওই ঘরে বন্ধ করে রাখবে। পয়সা খরচ করলে ওরা আমাকে মারবে, আমাকে ঘরে বন্ধ করে রাখবে। পয়সা খরচ করো না গো, পয়সা খরচ করলে ওরা আমাকে মারবে, আমাকে ঘরে বন্ধ করে রাখবে। পয়সা খরচ করো না। মাঝে মাঝে ইচ্ছে করে ছেলে পুলে জুটিয়ে নিয়ে ওই চাটুচোতে বাড়িতে হামলা করি। সে তুমি পারো মা, সে তুমি পারো, তোমার অসাধ্য কিছু নেই। এই কাল নাকি লরি ঠেলেছিস? না না, ঠেললে যে সারা রাত পথে বসে থাকতে হতো। আর কি বাকি রইল? আর কি বাকি রইল? মেয়েরা যে লরি ঠেলে প্রথম শুনলো। এ কি তোমাদের আমল বড় মা? এই যুগের মেয়েরা সব পারে। সব পেরো মা, সব পেরো। দয়া করে মেয়ে ছেলে থেকো, বেটা ছেলে হয়ে যেও না। যা রকম সকম দেখছি, এরপর মেয়েদের গোবদারি না গজালোই পাচ্ছি। এই কার সঙ্গে কথা বলছিলে রে শুনি? ওই ছোড়াটার সাথে? বম্মা, কতবার না বলেছি ভদ্রভাবে কথা বলো। ছোড়া আবার কি কথা? হি ইজ মাই বয়ফ্রেন্ড। আর তোমরা আগেকার দিনের মানুষরা না বড্ড শিখে। ওই দেখো আবার কল এসেছে। হ্যালো, হ্যাঁ বলছিলাম, মানে তোকে বলেছিলাম না ওই মেয়েটার কথা, শ্রীময়ী। হ্যাঁ হ্যাঁ শ্রীময়ী, আমাদের বাড়ির পাশেই যে মেয়েটা থাকে। শোন না দীপ, আমি আর নিতে পারছি না এই বিষয়টা। দেখলে বা চলে যায়, সারাদিন শুধু হ্যালো হ্যালো হ্যালো। দাঁড়া না দাঁড়া, একবার বাক্সটা হাতে পায়, এবার দেখাচ্ছি মজা। বসুন বসুন। ওই ওই এলো ডাইনিংটা। আরে ঘর চাচি বসে। এ কি বসুন কোথায় গেল? ও তো হ্যালো করতে করতে ওইদিকে ছুটলো। ও বাবা, এই এক হয়েছে ফোন ফোন ফোন। বাবা সত্যি জ্বালিয়ে দিল। তোমারটা কথা বলবো? বলুন। বলছিলাম বসন্তের মেয়ে পেটে ধরিনি বলে আমার কি হলো না? হুমা, হে কথা বলছেন কেন? আজ বসন্তে দেখা না বাক্সটা। কোন বাক্স? জানো না জানো, নেকা নেকা। কাউকে হাত দেওয়াটা দূরের কথা, তোকে দেখাটা পর্যন্ত দেখতে দিলি না। মাত্র শুভ দিনে মেয়েটাকে দেখা বাক্সটা। ভাবটা দেবি না, তোকে দেখাটা দেখি। সবসময় বাক্স বাক্স করেন কেন? আর জানেনই যদি বাক্স আমার কাছে আছে, নিয়ে নিলেই তো পারেন। মিথ্যে বলবো না ভাই, মনে করে ভেবেছি তোর ঘর থেকে বাক্সটা নিয়ে নি। হ্যাঁ, বারদার সাথে এসেছি, কিন্তু তুই ঘরে না থাকলে না ঘর থেকে কেমন যেন একটা পচা দুর্গন্ধ ছাড়ে। ড্রেনের গন্ধ? না না, ড্রেনের গন্ধ না, ড্রেনের গন্ধ না। ওই মানুষ মরে পচে গেলে তার মধ্যে একটু অঘুরো ছিটে
দেখছে? জানি না তবে বুকের ভেতরটাকে খাকা করে ওঠে, কানের মধ্যে কিরকম শোন আওয়াজ, গাটা কিরকম চমচম করে। নারায়ণ নারায়ণ, কথাটা বলে ফেললাম। বন্দনা মিত্র চৌধুরী, খুব বড় লোক বাড়ির মেয়ে, তেমনটাই বলেন, দেমাকে মাটিতে পা পড়ে না। আমি যখন বিয়ের পর এই বাড়িতে প্রথম এলাম, আমি তো ছোট বাড়ির মেয়ে, উনি মানে আমার বড় যা সেরকমটাই বলতেন আর কি। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি 18 আর আমার স্বামীর বয়স 32। ভেবে না বেঁচে বেড়ান, গুণের মধ্যে কেবল তবলা বাজান আর বিয়ে পাস। আদরে আলস্য মানুষ, লেখাপড়া 4 কম ছিল বলে ওই কোনো মতে গড়িয়ে গড়িয়ে বিয়ে পাস আর কি। তবে মেজাজটা উঁচু তারে বাঁধা, যখন তবলায় রেওয়াজ করেন তখন ওকে একদম বিরক্ত করা চলবে না। ঘুম থেকে ডেকে তুললেই রেগে কাঁই, উনি উঠবেন ওর ইচ্ছে মতো। বউকে নিয়ে কোথাও যাওয়া ওর পোষায় না, স্ত্রীর বুদ্ধি পরামর্শ নেওয়াটা ওর কাছে অপমানজনক। আমাদের বয়সের পার্থক্য নিয়ে আমি কখনো আপত্তি করিনি। আসলে আমার বাপের বাড়ি এতটাই গরিব যে পাত্রের বয়স ও চাকরি নিয়ে খুঁতখুত করাটা আমাদের জন্য শৌখিনতা। ওদের বংশে কেউ কখনো চাকরি করেনি। পূর্ববঙ্গে ওদের মস্ত জমিদারি ছিল, আর তার জের ছিল আমার বিয়ে অবধি। শোনা গিয়েছিল 9 করে এখনো যা আছে তাতে ছেলেকে আর ইহ জীবনে চাকরি করতে হবে না। বউ ভাতের আয়োজন এবং শ্বশুর বাড়ি থেকে পাওয়া আমার এসব গয়নাকাটি দেখে আমার বাপের বাড়ির লোকেদের ধারণা হয়েছিল কথাটা বুঝি সত্যি। পড়তে বনেদি পরিবারের খুব বারফাট্টাই, লোক দেখানো বাহাদুরি করার সুযোগ তারা ছাড়ে না। বিয়ের পর শ্বশুর বাড়ির ভেতরকার নানা খুঁটিনাটি অশান্তি ও তর্ক বিতর্কের ভিতর দিয়ে জানতে পারি আমার বিয়েতে খরচ করতে গিয়ে এদের সম্বল প্রায় শেষ, উপরন্তু বাজারে প্রচুর দেনা। তবে শাশুড়ির মানুষটা খুব ভালো, খুবই শান্তশিষ্ট এবং সংবেদনশীলা। গরিব ও ধার্মিক পরিবারের মেয়ে কিনা এবারের সঙ্গে ঠিক মিলেমিশে যেতে পারেননি। বিয়ের পর উনি একদিন আমাকে ডেকে কাছে বসিয়ে বললেন, বৌমা বৌমা, এই যে বৌমা, এসো তো একটু পাশে বসো। এই ফুচুর সঙ্গে তোমার বিয়ে হয়েছে, এটা তোমার কপাল। ভালো বলতে পারো, খারাপও। ফুচু ছেলে খারাপ নয়। আমাদের এখন খোলাটা আছে, সার নেই। ছেলের বিয়ে দিয়েছি, যদি বইয়ের ভাগ্যে ভাগ্যটা পেরে কোমর বেঁধে ওর পেছনে লেগে থাকো। আজকারা দিও না, ওই লাই দিয়েছ কি শুয়ে বসে সময় কাটাবে। এবারের পুরুষদের ধাত তো জানো বড্ড কুড়ে। এই সংসার চলছে কি করে জানো? জমি আর ঘরে সোনা বিক্রির টাকায় কতদিন চলবে বৌমা? তাই বলছি পুচুকে নিজের মনের মতন করে তৈরি করে নাও। আমি কি পারবো মা? উনি কি আমার কথা শুনে চলবেন? যার আগে মানে না 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 না, পুরুষের রাগকে অত ভয় পেতে নেই। এই পুরুষের রাগ হলো না পটকার পাক্কা আওয়াজের মতো, মোটে পাত্তা দিও না। আমাকে কি করতে হবে যদি শিখিয়ে দেন? না মা না, এসব কাউকে কিচ্ছু শেখাতে হয় না। আর তোমার মুখ দেখে মনে হয় তোমার যথেষ্ট বুদ্ধি শুদ্ধি আছে, তুমি নিজেই ঠিক করে নিতে পারবে তোমায় কি করতে হবে আর না করতে হবে। আমায় কিচ্ছু বলতে হবে না। আমায় না কেন আর জিজ্ঞেস করছো মা? ফুজু 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 ফুজু। আমার স্বামীর ডাকনাম, আমার স্বামীর ডাকনাম ফুজু। বেশ একটা আদুরে আদুরে মিষ্টি মিষ্টি নাম না ফুজু?
শাশুড়ির কথাগুলো শুনে আমার বেশ ভয় হলো। বিয়ের পর যদি স্বামীর ভাগ্য না ফেরে তাহলে কি এরা আমাকে অলক্ষণে বলে ধরে নেবেন? পুরুষের রাগকে ভয় পেও না, পুরুষের রাগ হলো কি পটকার ফাঁকা আওয়াজ। শাশুড়ির সঙ্গে সেদিন থেকে আমার একটা সখ্যিত্ব গড়ে উঠেছিল। আসলে শাশুড়িদের সম্পর্কে যা সব রটনা, তাতে বিয়ের আগে আমারও বেশ ভয় ছিল। কিন্তু আমার খুব ভাগ্য ভালো যে আমার শাশুড়ি মা একেবারে দজ্জাল নন। বৌমা, ও বৌমা, এই কতবার তোমায় বলেছি বলো তো যে এই বাড়ির হালটা একটু শক্ত হাতে ধরো। এই তুমি পারবে মা। তা কে শোনে কার কথা? কেন মা, কি হলো? কি হলো? আরে কি হয়েছে মানে, পুজোর জোগাড়ে কত কে বাকি, সব বসে গেছে তাস খেলতে। আমি তো সব করছি মা, ওরা খেলছে খেলুক না, কতদিন পর সবাই এক হয়েছে। তোমার ওই এক কথা মা, নিজে তো একটু সাজগোজনি। কি একটা সাদা কাপড় পরেছো বলো দেখিনি, হ্যাঁ একটা রঙিন শাড়ি পরো। আজ বাড়িতে পুজো, শুভ দিন, একটু গয়নাগাটি পরো, বাস্কটা বের করো, নিজে দেখো, সবাইকে দেখাও। 25 বছর হয়ে গেল ওই বাস্ক যক্ষে ধনের মতো আগলে রেখেছি। আর কেন মা, আজ বের করো, করে সবাইকে দেখাও। কি হলো বৌমা, চুপ করে গেলে যে? কথার উত্তর দাও। কোন বাক্স? আরে এই কোন বাস্ক মানে? পিসিমার বাস্ক, পিসিমার গয়নার বাস্ক। সেই বাক্স আমার কাছে থাকবে কেন? তোমার পিসশাশুড়ি মারা যাওয়ার পর চণ্ডী ওই বাস্ক তোমার কাছে দেখেছে, বন্দনাও দেখেছে। ওরা বললো আর আপনি বিশ্বাস করলেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানলাম সেই বাক্স আমার কাছে আছে, মানলাম আছে, কিন্তু কোথায় সেই বাক্স? আর আজ 25 বছরেও আপনারা কেউ কোথাও সেই বাক্স খুঁজে পেলেন না। মা 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 মা, এই শুভ দিনে সব বাজে কথা বলে সময় নষ্ট করবার মতো সময় আপনার আমার কারো হাতে নেই। ভট্টাচার্য মশাই এক্ষুনি এসে পড়বেন, পুজোর জোগাড় সম্পূর্ণ না হলে উনি রেগে যেতে পারেন। 25 বছর হয়ে গেল ওই বাস্ক নিজের কাউকে চোখে দেখাও দেখালেন না। আরে এত খুঁজলাম, কোথাও খুঁজেও পেলাম না। ঠিক আছে, ওই গয়নার বাস্ক আছে বলে তুমি পার পেয়ে যাচ্ছ। একবার হাতে পাই তবে দেখাচ্ছি তোমার মজা। এই যে মা জননী আমার, তুমি সারা জীবনে আমার এতটুকু শান্তি দেবে না? কেন জন্ম দিতে গেছিলে? কি হয়েছে বলবি তো? জীবনটা তো তোমরা আমার শেষ করে দিলে। ঠিক আছে বল না বাবা, কি হলো? এতটুকু শান্তিতে পড়াশোনা করবো, সেটা পর্যন্ত দেখে তোমরা এখন চলতে লাগলে। সুখ শান্তি পড়াশোনা, এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বৌমা, বৌমা, কি হয়েছে? ও বৌমা, এই দেখো তো পড়াশুনো, সুখ শান্তি কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি ঠাকুরজি, তুমি এসব বইপত্র ছুঁড়ছো কেন? সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কোথাও কিছু নেই। বাড়িতে এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? বাড়িতে আজ নারায়ণ পুজো, নববর্ষ হালখাতা, নতুন দোকানের উদ্বোধন। আরে কোনো খবরই তো তুই রাখিস না। আরে ভর্তি লোক, আত্মীয়-স্বজন সব বিয়ে হয়ে মেতেছে। আরে মেয়ে বলে কিনা কি হচ্ছে মা? ওই হইয়ে মেতেছে, ওই হইয়ে মেতেছে। সেটা দেখতেই পাচ্ছি। রাত জেগে পড়াশোনা করে সবে ভোর রাতে শুয়েছি। অমনি ওই ঢং করে ঢাকে দেশটা না করলে চলছিল না। চমকিয়ে বিছানা ছেড়ে বাতাসে ছোবল মেরে সেই যে মাথাটা ধরলো। আর ছাড়বে, আর
হয়েছে? আনন্দ করতে পারছে তো তোর কিছুই নেই, বদলত করতে ফোঁস করেই আছে। ঝগড়া ছাড়া তোর কিছু শিখলি না। চাকরি পচ্ছর করে, চাকরি ছুঁচে বিচার করে। আহা ঠাকুরজি, কি হচ্ছে কি? যা বলতে এসেছিলে তাই বলো না গো। কি আবার বলবি? ভালো কথা জানলে তো বলবে। ওই পুঁথিতে কিছু ভালো কথা লেখা আছে, এই ঝ্যাঁটা মারো আমার লেখা পড়ার মুখে। কত বছর বাদে এইবারে একটু আনন্দের মুখ দেখেছি, সব তো অন্ধকার হয়ে গেছে। এই ছোট বৌমাই তো আলোটা জ্বালালে। এই বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান আছে? না আছে বিয়ে, না আছে অন্নপ্রাশন, না আছে কিছু। বিয়ে, বিয়ের কথা বলো না মা জননী আমার, বিয়ের কথা বলো না। কত জন্মে করেছিলাম মা, পতিত পাবন পতি দিল গঙ্গা জলে ছাপ। সে কোথা থেকে সব সম্বন্ধ এসেছিল। শিবের হানা, ম্যাচ পোতা, কেলোমাল, পোদরা, আর সব শেষেরটা রাঁচি। সময় মতো তো তোমরা আমার বিয়েটাও দিলে না। আর এখন একটু শান্তিতে পড়াশোনা করবো, সেটা পর্যন্ত দেখে জ্বলতে লাগলে। ছি ঠাকুরজি, ওভাবে বলো না গো। সময় মতো বিয়ের চেষ্টা তো তোমার যথেষ্ট হয়েছিল দিদি। কপালে তোমার সুখ ছিল না, নইলে হওয়া বিয়ে কখনো ভেঙে যায় বলো? যাই হোক, তুমি মত দিলে তো আমরা আবার চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, বাজে বকো না। এলেন আমার লেকচার দিতে না, তা কটা সম্বন্ধ ছিল শুনি? কটা? না, তা তো ঠিক গুনে বলতে পারবো না, তবে শুনেছি আমার বিয়ের অনেক আগে থেকেই তোমার দেখাশোনা চলেছে। তোমার বিয়ে কি বৌমা? তোমার ভাসুরেরও বিয়ের আগের থেকে সম্বন্ধ দেখছি। তোকে যদি না কারো পছন্দ হয়, আমরা কি করতে পারি বলো জীবনে? কি আর করতে, আমাকে ঘরে বসিয়ে রেখে দুটো ছেলের বিয়ে দিয়ে দিবে। তোমাকে আমার ঘেন্না করে মা। আজ তোমার জন্য আমার এই অবস্থা। থাকবো না, তোমাদের এই ঘরে আমি থাকবো না, আমি চললাম। এই ঠাকুরজি, ও স্বর্ণময়ী, ও মা দেখুন না, বছরকার দিনে মেয়েটা কোথায় চলে গেল মা। আজই খেতে কো না তো, আমি খেতে কো না। কোথায় আর যাবে? যাবার জায়গাটা কোথায়? এর আগে 100 বার ওই গেছে, এসেছে, আবার এসে গেছে। বিয়ে করতে চাইলেই বিয়ে দিতে পারবে, ক্ষমতা আছে। নেড়া তোর মাথায় কেন তেল, না পেছন যেখানে। পয়সা বুঝে নেব। ওই গয়নার বাক্সে আমারও অধিকার আছে। বের করো বাক্স, বের করো। কি হলো, চুপ করে রইলে যে? বাক শক্তি রোধ হয়ে গেল। আমি আদালতে যাব, টিভি আমাদের ডাকবো, এবিপি আনন্দ 24 ঘন্টা জেল হাটিয়ে ছাড়বো সবকটাকে। তবে আমার নাম স্বর্ণময়ী মিত্র চৌধুরী। একতলা, দোতলা, তিনতলা মিলিয়ে মোট 9টা ঘর আমাদের ভাগে। বাকিটা শরিকেরা ভাগাভাগি করে থাকে। ভাসুরের কোনো ছেলেপুলে নেই, তবুও দেবাদেবীতে দোতলা 2খানা ঘর নিয়ে আছেন। 1খানা ঘরে জ্যাঠা শ্বশুর, আর একতলার এই একটা মাত্র ঘরে আমরা। সামনের দিকে 2খানা ঘর শ্বশুর শাশুড়ি আর ঠাকুরজি। আর 3তলায় 3টে বড় বড় ঘর নিয়ে থাকতেন পিসিমা। মানে আমার পিসির শাশুড়ি। স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব যেমন চূড়ান্ত সন্ন্যাসী হয়েও পুত্র বাৎসল্যে কুরু পাণ্ডব ভাইদের সুখে দুঃখে সারাক্ষণ পাশাপাশি থেকেছেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর, ধৃতরাষ্ট্র প্রভৃতির মতো আমাদের 71 বছরের বৃদ্ধা পিসিমা তিনিও তো বিধির নির্দিষ্ট বিধান ঠিক ভাবে পালন করে গেছেন মাত্র। এহেন 71 বছরের বৃদ্ধা পিসিমা আমার পাকা আমের মতো টকটকে গায়ের
রং, পরনে সর্বক্ষণ ধোপ দুরস্ত সাদা পোশাক। চেহারা দেখলেই বোঝা যায় অল্প বয়সে কত পুরুষ মানুষে যে ওর জন্য মন ভেঙেছেন। আমি পারতপক্ষে ওর কাছে যেতাম না, গেলেই এমন করে তাকাতেন যে গায়ে রক্ত হিম হয়ে যায়। রেগে গেলে ওই 3 তলা থেকে এমন চিৎকার করতেন যে পাড়ার শুদ্ধ সকলের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবার জোগাড়। বিয়ের পর উনি একদিন আমাকে ওর ঘরে ডেকে পাঠালেন। খুব দামি এক ছড়া খাঁটি সোনার হার আমার গলায় পরিয়ে দিলেন। এ পর্যন্ত বেশ ভালোই চলছিল, কিন্তু যত দিন যেতে লাগলো বুঝতে পারলাম এই বাড়িতে ওর দাপটটা। ছোট বাড়ির মেয়ে বলে আমাকে তো উঠতে বসতে গালিগালাজ করতো, আমার শাশুড়িকেও ছাড়তো না। বিকেলে আমার ওই ছাদে যেতে খুব মন চাইতো, তবুও ছাদে গেলে শরিকদের অনেকের সাথে গল্প গান আড্ডা খুব ভালো লাগতো। কিন্তু যাবার কি জো আছে? যত সন্তর্পণে যাও না কেন, পিসিমা ঘরের দরজা হা করে খুলে আর যে যাবে তাকে এটা ওটা সেটা প্রশ্ন করে ফাটিয়ে নেবে। তো সেদিন হয়েছে কি, আমি অতি সন্তর্পণে পা টিপে টিপে নিচে নামছি। তো বুড়ি আমাকে যেই দেখলো অমনি করে চিৎকার শুরু করে দিল। আমি আর না শোনার ভান করে তত্তর করে নিজের ঘরের দরজা এসে দরজাটা বন্ধ করে ফিরেছি। দেখে সিন্ধুকের ওপর পিসিমা ভয়ে বুকটা থেমে গেল। এক্ষুনি যে মানুষটাকে ওপরে ঘরে দেখে এলাম সে কি করে আমার আগে আমার ঘরে 7-5 ভাবছি। পিসিমা কিন্তু ওপরে চেয়ারে যেভাবে বসেছিলেন এখানেও ঠিক সেভাবে বসে আছেন, নড়লেন না, চললেন না, একটি কথাও বললেন না। আমি খুব সাবধানে পা টিপে টিপে পিসিমার দিকে এগিয়ে গেলাম। ওকে ওকে ছুলাম, গাছা বরফের মতো ঠান্ডা। আমি বোধ করি ততক্ষণে ঠান্ডা হতে শুরু করেছি। কোনো রকমে দৌড়ে কোথায় যাচ্ছিস? না মানে না মানে ঘুষি মেরে দাঁতগুলো ফেলে দেবো। তুই পালিয়ে নিচে পড়া। আপনি এত তাড়াতাড়ি উপর থেকে নিচে এলেন কি করে? আর আপনার গাটে এত ঠান্ডা কেন? ওরে আটপুরার বেটি, এই বুদ্ধি নিয়ে তুই সংসারের হাল ধরবি? ওরে ওলাউটো, আমি মরেছি রে মরেছি, তোদের আপদ বিদায় হয়েছে রে। না হ্যাঁ, সেই ভোর রাতে মরেছি। সেই ভোর রাতে উঠে সবে পাতক কম্মটি সেরে ঢক ঢক দুটো মেরেছি, অমনি টক টক দুটো হেঁচকি, ব্যাস আমি পট করে পটল তুললাম। আমাকে তো কেউ একবার দেখতে গেলি না রে। তখন থেকে এই পচা গলা শরীরটা নিয়ে কোন রকমে আমি এটার থেকে গন্ধটা আটকে রেখেছি। কি করে? কি করে আবার? এই ঠাকুরের কুলুঙ্গি থেকে এই যে অগরু সেন্টটা, তখন থেকে গায়ে ছিটিয়েই যাচ্ছি। বাবা, হাতটা ব্যথা হয়ে গেল রে। দেখ তো এলেনি যখন, সকালে এলেন না কেন? আরে আমার ঠাকুমা রে, সকালেই এলেন না কেন? হ্যাঁ, আমি মরেছি শুনলেই তো সবাই আমার ওই 3 তলার ঘরটার জন্য ঝাঁপিয়ে পড়বে। তার বাক্স, ওইটার জন্য তো তোরা খুন পর্যন্ত করতে ছাড়বি না। তাহলে এখন এলেন কেন? ওরে ওরে, আমি কি আর এসেছি সাধে কতক্ষণ আর গন্ধটা ঠেকিয়ে রাখবো বল? আমি যে আর পাচ্ছি না। আমি সকলকে ডাকছি। হ্যাঁ, মুখে পচা কাশন দিয়ে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই কোথায় যাচ্ছিস রে? এই আমি এখন ভূত, আমার যাতা ভাবিস নে। লম্বা হাত বার করে তো ঘাটানি মোটকা দেবো। এখানে বস, বস, বস না রে।
তুই কোথায় পালাচ্ছিলি রে? হ্যাঁ, তুই কি পালিয়ে পথ পাবি ভেবেছিস? না না, আমি কাউকে কিছু বলবো না। আমার তিনতলা চাই না, আমার বাক্স চাই না। আমার তিনতলা চাই না, আমার বাক্স চাই না, আমার কিছুটি চাই না। দিলে তো এদিকে আয়, এদিকে আয়। আমার আঁচল থেকে এই চাবিটা খোল রে। বুঝলি বাবা রে, খুলেছিস? এবার ওখান থেকে বাক্সটা বার কর। কোন বাক্স? কোন বাক্স? নাকা বিষ্ণুপ্রিয়া। দুনিয়া শুধু সবাই বাক্স বাক্স করে হেরিয়ে মরছে, আরে বলে কিনা কোন বাক্স? আমার গয়নার বাক্স রে। ভূতের সঙ্গে ভ্যান দ্বারা বার করে দেব। বার কর, বার কর। এই সেই বাক্স রে, আমার গয়নার বাক্স। এতে একে একে 100 ভরি গয়না, 100 ভরি। ছেলেবেলা থেকে যক্ষের ধনের মতো আগলিয়েছি, কখনো খুলবি না। একটাও যেন এদিক থেকে ওদিক না হয়, নয়তো উকুনের মতো ক্যাট করে টিপে মেরে ফেলবো। কিন্তু এই বাক্স নিয়ে আমি কি করব? তুই কি ভাবছিস আমি তোকে দিচ্ছি? কচু পোড়া সরিয়ে রাখছি, লুকিয়ে রাখছি। এই বাক্সের জন্যই তো, এই বাক্সের জন্যই তো এই সংসার টিকে আছে রে শোন। এ আমার ভারী সাধের গয়না, আমি বিধবা বলে পড়তে পারিনি। আমার সাথে বিয়ে 12তে বিধবা। আমার কি তখন গয়না মোছার বয়স ছিল রে? যখন শরীর ডাকাডাকি শুরু করলো, তখন ওরা আমার মাথা মুড়িয়ে, আমার চুল কেটে, আমার একবেলা বিস্বাদ আলো চালের ভাত খাইয়েছে রে। আমি হরি নাম করি, তুই আমার যন্ত্রণা কি করে বুঝবি? ছেলেবেলায় এই বাক্সটা নিয়েই তো আমি শ্বশুর ঘর থেকে পালিয়ে এসেছিলাম রে। ওরা আমায় এমনি এমনি এখানে থাকতে দিয়েছে এই বাক্সের জন্যই তো। শোন, এই বাক্স আমি তোকে দিয়ে যাচ্ছি রে। এই বাক্সের জোরেই তুই এই সংসার দেখবি। ওরা কেউ তোর ওপর তু শব্দটি করতে পারবে না। যা, আপনি যা, যা, দরজাটা খুলে দে। আমার নিয়ে ভাবতে হবে না। যা, 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 ওদের দরজাটা খুলে দে। বাবা গো বাবা, তুই কি করছিলি রে? ওপর থেকে দরজা পেটাচ্ছিলি, দরজা খুলছিলি না কেন? ছোট বৌদি গো, পিসিমা মরে গেছে গো।
কি কাণ্ড জানিস, গয়নার বাক্সটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও নেই। কোথায় গেল বলতো? এই তোর ঘর থেকে কেমন একটা পচা গন্ধ ছাড়ছে রে। ড্রেনের গন্ধ, ওটা ড্রেনের গন্ধ। দিদি আপনি ওপরে যান, আমি এক্ষুনি আসছি। কি গো বৌদি? ও কিছু না, এই চন্ডি তুই দিদিকে নিয়ে ওপরে যা, বেশি কথা বলিস যা। আয় চন্ডি, আসছি। আয়। চন্ডি, আয় চন্ডি। কাকালে ওটা কি দেখলি রে? বাক্স বলে মনে হলো না? আমলাজা বাক্স। আয় চন্ডি, চন্ডি, আয় চন্ডি, চন্ডি, আয় চন্ডি। মানুষটার পচা গলা শরীরটা পড়ে রইল, এরা সব লেগে গেছে গয়নার বাক্স খুঁজতে। কি অবস্থা! বৌমা, ও বৌমা, শুনেছো? আজ সকালে তোমার পিস শাশুড়ি আমাদের ছেড়ে চলে গেছে। মা, কাঁদছেন কেন মা? ভালোই তো হয়েছে, বয়স হয়েছিল একা একা, কত কষ্টটাই না পেলেন উনি। না মা না, কাঁদছি কি আর আমি ওই জন্যে? কাঁদছি এখন কি হবে? কি হবে মানে? মানুষটার শেষকৃত্য করতে হবে না, শ্রাদ্ধ শান্তি করতে হবে, 3 তলার ঘর পরিষ্কার করতে হবে। কোথা থেকে কি হবে? হ্যাঁ হবে, তাতে কি? তাতে কি কি বলছো বৌমা? গয়নার বাস্কটা পাওয়া যাচ্ছে না। গয়নার বাক্সের সঙ্গে এর কি সম্পর্ক? সম্পর্ক মানে কে করবে এত খরচ? তোমার শ্বশুর ভাসুর না তোমার কর্তা? ওই গয়না বিক্রি করেই আমাদের যা করার করতে হবে। এখন যদি গয়নার বাস্কটাই না পাওয়া যায় তো কোথা থেকে কি হবে? সংসারের খরচ থেকে এইসব কাজ করতে হবে মা। পিসিমা তো আমাদের সংসারেরই একজন নাকি? সংসারের আয় সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? কে দেয় ক টাকা? তোমার ভাসু, তোমার কর্তা? শ্বশুরেরই বা কি আছে? নুন আনতে পান্তা ফুরোয়। একসঙ্গে আছো তাই কিচ্ছুটি টের পাচ্ছ না। একবার একলা হও, টের পাবে। ওই কত ধানে কত চাল। পরের কথা আমি ভাবছি না মা, এখন যা করার তা তো করতে হবে। কত খরচ হবে? হ্যাঁ কত কত খরচ হবে? মা, মা কোথায় থাকো? সারা বাড়ি খুঁজে মরছি। আবার কি হলো? যা হওয়ার তা তো হয়েই গেল মা। পিসিমা চলে গিয়ে আমাদের ভাসিয়ে দিয়ে গেল রে। আর নেকা কান্দা কেঁদো না মা গো। তুমি আছো তোমার লোলায়, আমি আছি আমার জ্বালায়। তোমার খোঁজ গয়নায়, আর আমার পরীক্ষার বায়নায়। পরীক্ষার বায়না মানে? পিসিমা বাবাকে বলেছিল আমার পরীক্ষার টাকা দিতে। এখন কি সেই টাকা আমাকে আর কেউ দেবে? যত টাকাই লাগুক পরীক্ষা তুমি দেবে ঠাকুরজি। পরীক্ষা আমাকে দিতেই হবে, টাকা আমার চাই, নইলে সারা বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো। নিজে মরবো, তোমাদের নিয়ে মরবো। কি হলো বৌমা? গয়নার বাস্কটা পেয়েছো নাকি? হঠাৎ কল্পতরু হয়ে গেলে যে? কি হলো, চমকে উঠছো কেন? না মানে আমি গয়নার বাক্স কোথা থেকে পাবো? কি জানি, মনে হলো তাই বললাম। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নেই হাসির উপহার। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। বাজা বাজা বাজা। আজি এসেছি, ডং 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 ডং। হা হা হা। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে হাসির উপহার। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি এসেছি। জানি ঔরঙ্গজেব, যখন একটা প্রকাণ্ড ভূমিকম্পে বৃহৎ অট্টালিকা সমূহ ভেঙে পড়ে, তখন মহিলারা নিঃসংকোচে রাস্তায় এসে দাঁড়ায়। আজ ভারতবর্ষের সেই অবস্থা। আজ একটা বিরাট অত্যাচার, একটা সাম্রাজ্য ভেঙে পড়েছে।
আজ যে অন্যায় নীতি, যে দুর্বিষহ অত্যাচার ভারতবর্ষের রঙ্গমঞ্চে অভিনীত হয়ে যাচ্ছে, তার পূর্বে বুঝি কখনো হয় নাই। এত পাপ, এত স্বার্থ আজ ধর্মের নামে চলে যাচ্ছে। দেশের মানুষগুলো কি আজ চাবুকে চলেছে? দুর্নীতির প্লাবনে কি ন্যায়, বিবেক, মনুষ্যত্ব সব ভেসে গিয়েছে? নিজ স্বার্থ সিদ্ধি কি মানুষের ধর্মনীতি? সৈন্যাধ্যক্ষগণ, অমাত্যগণ, সভাসদগণ, আমি জানতে চাই, তোমাদের সম্রাট শাহজাহান বেঁচে থাকতে তোমরা কি স্পর্ধায় তার সিংহাসনে তার পুত্র ঔরঙ্গজেবকে বসিয়েছো? আমি জানতে চাই। কেমন ডিএল রায় শাহজাহান নাটক কেমন করলাম? বাবা, কথাগুলো আজও কেমন সত্যি, গায়ে কাঁটা দিয়ে যায়। সেই কাঁটা আমার গায়ে বিঁধছে পিসিমা। গয়না গয়না গয়না, আমি তো এবার পাগল হয়ে যাব। পাগল হয়ে যাব? এই ভুলে ওই বাক্সটি খুলবি না রে। একবার খুলেছিস তো মরেছিস, তোর স্মৃতি সিঁদুর মুছে যাবে, তুই বিধবা হবি, তোর বর মরে যাবে, এক বেলা বিস্বাদ আলো চালের ভাত খেয়ে তোর দিন কাটবে, হরিনাম করবি। ও পিসিমা, আজই এই শুভ দিনে বাড়িতে পুজো, বাড়ি ভর্তি লোক, আজও কাউকে দেখাবো না পিসিমা। আমি যে আর পারছি না, 25 বছর ধরে স্বপ্ন। চাপ! একবার বাক্স খুলেছিস তো মরেছিস, দেখবি সব পাখি উড়ে যাবে। মিথ্যে লোক দেখে কতদিন আর সকলকে এভাবে আটকে রাখা বলো তো? ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির এলেন রে। গোলাপ কুড়ি মাথায় গুঁজে ঘুমটা টেনেছে, গোলাপ জলে গা ধুয়ে গন্ধ মেখেছে। শোন, লোভ লোভ এ বাড়ি সকলের বড় লোভ রে। লোভ আপনার ছিল না? হ্যাঁ ছিল তো, লোভ ছিল তো, ভালোভাবে বাঁচার লোভ, সম্মানের সঙ্গে বাঁচার লোভ। তার জন্য যা যা প্রয়োজন আমি সব করেছি। ঠিক বলেছেন, লোভ কার না থাকে। আমারও ছিল, আছে আর থাকবেও। এই মরণোন্মুখ সংসারটাকে বাঁচাবার লোভ। তার জন্য যা যা প্রয়োজন সব করেছি আর করব। আমার নিজের গয়না বিক্রি করে একটা দোকান করেছি। স্বামী শ্বশুর নিয়ে দিব্যি চলছে দোকান। না খেতে পেয়ে মরতে বসেছিলাম। আজ শাশুড়ির গয়না বিক্রি করে আরো একটা দোকান করেছি শাশুড়ির জন্য। ধরণী শ্যামল আসন বিছাবে, তুমি মা আসিবে যাবে। মর, তুই মর, তুই লঙ্কা বাটার জ্বলুনি হয়ে মর, মশার কামড় খেয়ে মর, তোর বাপ মরুক, মা মরুক, ভাই মরুক, বোন মরুক, বেটা মরুক, বেটি মরুক, মর মর মর, তুই মর। এই তুই রোজগার করছিস আর ওরা সেই টাকায় সব ফুর্তি করছে, তুই জ্বলছিস তো, তবে জ্বালা। এই সংসারে নুড়ো জেলে দে, ওদের মুখে জুতো ঘষে দে, জ্বালা জ্বালা জ্বালা, নয়তো তুই মর দে, মর 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 রে। তাকে না পিসিমা, এই তো সেদিন দিদি এসেছিল ভাসুর ঠাকুরের জন্য একটা কিছু করে দেওয়ার জন্য। সোমলতা, উমা তুই গান গাইছিস? এই দেখ, আমি তো তোমার আচার এনেছি। আচ্ছা, আমি ভাবলাম হ্যাঁ যাই তোর সঙ্গে একটু গল্প করে আসি। ইস, কি ঘরটার অবস্থা করেছিস।
দে আমি তোর ঘরটা একটু গুছিয়ে দিই। ও মা, আপনি কেন এসব আবার করছেন? থাক না। আরে তুই একটা গান শোনা তো, তুই তো করিসই সারাদিন ঘর গোছাস। দে তুই কি আর আমাদের মতন, তোর কি নাওয়া খাওয়ার সময় আছে? আরে শোনা না গান। গান শোনাই তাহলে। হ্যাঁ হ্যাঁ আমি গলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। তুমি আকাশ এখন যদি হতে, আমি গলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। দিদি, আপনিও গান না আমার সাথে? গান না বাবা না, তুই গা। তাহলে গাই। হ্যাঁ তুমি আকাশ এখন যদি হতে, আমি গলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। তুমি আকাশ এখন যদি হতে, আমি গলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। তুমি ময়দানে যদি হতে, জলখাবারে লুচি বেলতাম, ময়দানে যদি হতে, জলখাবারে লুচি বেলতাম। তুমি হতে যদি বাদের বধূ, আমি হয়ে হতাম বধূ। তুমি হতে যদি বাদের বধূ, আমি হয়ে হতাম বধূ। আমি হয়ে হতাম যদি হতে কান্তা ভারে, যদি হতে কান্তা আমাকে 100 টাকা দাও না। ও মা, কালকেই তো দিলাম, আবার আজকে কেন? আহা আচ্ছা দে না। হ্যাঁ। আয় এদিকে আয়। ও মা, আপনি কেন? আহ তুই চুপ কর তো। এই গুনগুন 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 গুনগুন। বাবা তুই কি সুন্দর গান করিস রে। আপনি যে এত গান বাজনা ভালোবাসেন তা তো জানতাম না। হ্যাঁ বাবা, কত বড় বংশের মেয়ে দেখতে হবে তো, খাওয়া তো তোর নই। আমার দাদুর বাবা সুরাবদ্দির খাস হিসেব রক্ষক ছিল। উচ্চ সংস্কৃতি আমার রক্তে বইছে বাবা। আজ কপাল দোষে অপরাধ নিও না, একটা কথা বলতে চাই, না বলেও আর উপায় নেই। বলুন না। আমাদের অবস্থা খুব খারাপ। আমার স্বামীর হাতে পয়সা নেই, ঘরে সোনা দানাও নেই যে বেচবো। আমাদের আর চলছে না। আমাকে কি করতে হবে বলুন? বলতে ভয় করছে, তবু তবু জানতে চাইছি, সেই গয়না সবটাই কি বেচে দিয়েছো? কোন গয়না? মস্ত দোকান দিয়েছো, অনেক টাকার ব্যাপার। দোকান আমার গয়না বিক্রির টাকায় করেছি, অন্য কারোর গয়নার কথা বলতে পারবো না। রাগ করছো কেন? আমার স্বামী খুব লজ্জার মধ্যে রয়েছে, মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছে না। আমাদের বড় অভাব। ওর বয়স তো বেশি নয়, উনি ইচ্ছা করলেই তো রোজগার করতে পারেন। রোজগার করবে কিভাবে? আগে ইচ্ছাটা তো হোক, উনি কি করতে চান? কি করবে তা তো জানি না। তাহলে আমি কি বলবো, আমার কি করার আছে? দুধ বাটা খাইয়ে পিসিমাকে মেরেছো, আবার বলছো কি করার আছে? 100 ভরের গয়না নিয়েছো, তবু সে কথা আমি কাউকে বলিনি। বিষ বিছের মতো চেপে রেখেছি বুকে। আমার প্রতি তোমার একটু কৃতজ্ঞতা থাকা উচিত। দুধ বাটা খাইয়েছি, কথা আপনাকে কে বললো? এই যে বেশি
বকছেন? হ্যাঁ, কি বাজে বকছেন? রাগ করছো কেন? এমনকি এ কথা আমি তোমার ভাসুর ঠাকুরকে কোনোদিনও বলিনি। আচ্ছা, এই যে 25 বছর ধরে মুখ বন্ধ করে রয়েছি, এর কি কোনো দাম নেই বলো? বেশিরভাগ মানুষের অভ্যাস হলো যেখানে কিছু বলার নেই সেখানেও তারা অতিরিক্ত কথা বলে যায়, প্রয়োজন থাক বা না থাক। আমি জানি আমি যাই বলেন না কেন, যাই বলি না কেন, আপনি বিশ্বাস করবেন না। আপনার কথা কি শেষ হয়েছে? ও, তার মানে তুই কিচ্ছু দিবি না? কিচ্ছু না, সব একা খাবি? রাক্ষসী, দাঁড়া না দাঁড়া, আমি সবাইকে বলে দেবো ওই গলার মাছ তোর কাছে আছে। একবার আসতে পাই, দরকার পড়লে তোকে মারবো, তারপর নিজে মরবো। আমি সবাইকে বলে দেবো, বাড়িতে ঝামেলা লাগিয়ে ছাড়বো। দাঁড়া না দাঁড়া, একবার হাতে পাই। পিসিমা, পাখার বাতাস কাটছেন এখন। আবার জল খাওয়া হচ্ছে? হ্যাঁ, আপনি সেদিন এরকম করে পাখার বাতাস খাচ্ছিলেন আর আমার দিকে মিটি মিটি চেয়ে হাসছিলেন। আপনার এই ব্যবহারে আমার গা জ্বলে যায়। পাছে ভাসুর ঠাকুর অপমানিত হন সেই জন্য শাশুড়ির গয়না বিক্রি করে বাড়িতে একটা ইলেকট্রনিক্স গুডসের দোকান করেছি। ভাসুর ঠাকুর আনন্দে আটখানা, দিদিও খুব খুশি হলেন। আর আপনি কি করলেন? সেই রাত্রে আমাদের চাকর ভজহরি এসে খবর দিল বড় বৌদির জব বন্ধ হয়েছে, মানে দিদি কথা বলতে পারছে না। কি দরকার ছিল এমনটা করার? আরে নইলে তুই যে জ্বলতিস রে, মরতিস রে। তাতে আপনার কি? তাতে আপনার কি বলতে পারেন? ওদের ঘরে গিয়ে দেখলাম দিদি বিছানার এক কোণে চুপ করে বসে আছে। আমাকে দেখে তার ভয় দ্বিগুণ বেড়ে গেল। ঘর ভর্তি লোক আমাকে দেখে সকলকে কি যেন বলতে গেল, কিন্তু কেউ কোনো কথা বলতে পারলো না। তারপরে একটা বড় কাগজ কলম নিয়ে কি সব লিখলো, যার প্রথম অক্ষর গ ছাড়া সব হিজিবিজি। একে একে যে যার নিজের ঘরে চলে গেল। আমি মানুষটার দিকে বিহ্বল ভাবে চেয়ে রইলাম। হঠাৎ হঠাৎ হাও মাও করে চিৎকার করে বলতে লাগলো, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমি গয়নার কথা কিছু জানি না, আমি কাউকে কিছু বলবো না, মা কালীর দিব্যি ইত্যাদি 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 ইত্যাদি। একটা না কথা বলা মানুষকে বিনা ঔষধে এভাবে আবার কথা বলতে দেখে ততক্ষণে আমার জব বন্ধ হয়ে যাবার জোগাড়। আমি ধীরে ধীরে ঘরে ফিরে এলাম। পরদিন দুপুরে পুলিশ এসে ভজহরিকে ধরে নিয়ে গেল। তুই খুব ভয় পেয়েছিলি না রে? পেয়েছিলাম তো পিসিমা, পেয়েছিলাম তো। এই বাড়িতে এত লোক থাকতে আপনি কেন আমার পিছনে লেগেছেন বলতে পারেন? এই তুই শুটকি রাখছিস নাকি রে? কি সুন্দর চন্মনে গন্ধ রে। নবাব নন্দিনী এলেন আমার। খাই না কেন? খাস না কেন? হ্যাঁ, এত ফুটুনি কিসের তোর? খেলেই তো পারিস বেশ রগরগে করে। হ্যাঁ, পেঁয়াজ রসুন আদা দিয়ে রাঁধবি, নোলা শকশাক করছে। গন্ধ লাগে, তাছাড়া বাড়িতে আজ পুজো, নিরামিষ খেতে নেই। গন্ধ লাগে কেন? বিধবা নাকি তুই? বর মরেছে তোর, গন্ধ লাগে? নবাব নন্দিনী, এই তাহলে গন্ধটা কোত্থেকে পাচ্ছি বল দেখিনি? পাশের বাড়ি থেকে আসছে মনে হয়। সত্যি পয়লা বৈশাখের দিনেও সব শুটকি রাঁধছে। হ্যাঁ, তা ওরা খেলে তোর খেতে দোষ কোথায়? হ্যাঁ, খেলেই তো পারিস, অত ফুটুনি কিসের বাপু? গন্ধটা কি আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগলে বলতে হয়। আমি বিধবা না, আমার পাপ হয় না? তুই আমার আশীর্বাদী হাড়ের ছড়াটা বিক্রি করে দিলি, দোকান করলি, কোন সাহসে? কুড়ি কুষ্টি হয়ে পচে গেলে মরবি যে। মরতে চাই না বলেই তো বিক্রি করেছি পিসিমা। রাক্ষসী, বড় বউয়ের কি অবস্থা করেছিলাম মনে আছে? আচ্ছা আচ্ছা পিসিমা, তোর করবো নাকি? পিসিমা ক্ষমা করুন পিসিমা, আমাদের যে অবস্থা সেরকম নয়। অবস্থা সেরকম ভালো হলে কি আর কেউ সোনা গয়না বিক্রি করে? রাক্ষসী, তুই সব পারিস, ছোট লোক বাড়ির মেয়ে। অত সোনা তো সহ্য হবে? সোনার একটা অভিশাপ আছে জানিস? এই বাড়ির সকলকে উনি দোকানদার বানিয়েছেন। হ্যাঁ, নরকে তোকে ময়লার বালতিতে চুবিয়ে মারবে। ওকে একটা দোকান বানিয়ে দিলাম, আড়াল থেকে সব নজরে রাখলাম। অভিজ্ঞতা নেই হিসেবে ভুল করেন। বড় বাড়ির ছেলে হয়ে নানান ধরনের খদ্দেরের সঙ্গে বিনীতভাবে কথা বলতে
তার আত্মমর্যাদায় লাগে। বাহ, তার উপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা এসে জিনিস নিয়ে দাম বাকি রেখে চলে যায়। একজন কর্মচারীও রাখা হয়েছিল, সেও কিছুদিন পরে 10-12টা বেনারসি আর বেশ কয়েক হাজার টাকা চুরি করে পালিয়ে গেল। হ্যাঁ, সমলতার দোকান লাটে উঠেছে রে। না না, আমার স্বামী হতাশ হলেও আমি ভেঙে পড়লাম না। আরে ব্যবসা মাত্রই তো ওঠানামা আছে। আমি বললাম, আপনি তো তবলা বাজানো ছেড়ে দিয়েছেন। টাকডুমাডুম টাকডুমাডুম একটু তবলা বাজান না। ডুমাডুম টাকডুমাডুম টাক। সেই সন্ধ্যায় উনি টানা 2 ঘন্টা তবলা বাজালেন। দারুণ খুশি খুশি লাগছিল ওকে। তারপর অনেক দিন পর খুব আনন্দ করে খাওয়া দাওয়া সেরে আমরা একসাথে শুতে গেলাম। তারপর কি হলো? 5 বরের স্বাদ এক বরেই পেলি নাকি রে? তারপর ভোর হতেই শাশুড়ি মা দরজা ঠক ঠক করে বললেন, যাও বৈঠকখানা ঘরে, তোমার শ্বশুর ভাসুররা তোমার জন্য অপেক্ষা করছেন। তোর এই শ্বশুর ভাসুর এগুলো খুব বদলোক। এদের প্রত্যেকেরই 1-2 করে পোষা মেয়ে মানুষ আছে, তাদের পিছনে অনেক খরচা হয়, টাকা পয়সা সোনা দানা। ওরা যদি তোকে কোনো ছোট বড় কথা বলে তুই একদম চুপ করে থাকবি না, টক করে উত্তর দিবি। এই কথাটা মানলি না নাকি? হ্যাঁ, গঞ্জাগড়ের গঞ্জি মিয়া গয়না পড়েছে, গোয়াল ঘরে গাই বাছুরে হাসতে লেগেছে। পিসিমা, আপনি আজকাল ভীষণ ভুলভাল কাজ করছেন ইচ্ছে করে। বেশ করছি, 1000 বার করবো। আজকাল প্রায় মাছের ঝোলে মাংসে চুলে দলা মরা টিকটিকি ছাই এসব পড়ে থাকে। এইসব আপনার কাজ। মাছের ঝোল মাংস নোলা। মাছ মাংসের উপর এত লোভ কেন? হ্যাঁ, বিধবা মানুষ জানেন না এতে পাপ হয়? আমি কিছু দেখি না নাকি? আমি কিছু জানি না নাকি? প্রত্যেক মাসের শুরুতে বসনকার গোলাপ ফুল এনে দেয়। পাপ হয়। এসো, এ দুনিয়ার পাপ পুণ্য বলে কিছু নেই রে। শরীর হলো নদীর মতো, সব ভাসিয়ে নিয়ে যায়। পড় না, মহাভারত খানা দেখবি, ওই দেব দেবী গুলো যে কত কিছু করেছে। পাপ হয় সোম, পাপ হয়। শরীর হলো নদীর মতো, সব ভাসিয়ে দেয়, ধরা না পড়লেই হলো। শরীর তো আর নালিশ করবে না। হ্যাঁ, সারে মাপা সারে মাপা নিসা গাধা মাপা রে গা সারে নিসা। এসো প্রিয় আরো কাছে,
বাড়িতে হৃদয়ে যে বিরহী মন যাচে সব প্রিয় প্রিয় আরো কাছে আমি সেই ছেলেবেলায় কাজী সাহেবের কাছে এই গানগুলো শুনে শুনে শিখেছিলাম। আমি যখন শ্বশুর ঘরে এলাম দেখলাম বাবা সেই বাড়িতে তখন কি গান বাজনার চল। আমার দাদা শ্বশুর তো বিরাট ওস্তাদ ছিলেন, কত বড় বড় বিখ্যাত লোক সব আসতো এই বাড়িতে গান গাইতে। সিনেমা থিয়েটার থেকে গান গাওয়ার ডাক আসতো। আমি আমার শ্বশুরের কোলে বসে এইসব গান শিখেছি। সে অন্যরকম লোক ছিল, তোর এই শ্বশুর ভাসুর এদের মতো না। পাপ হয় না রে, শোন, পাপ হয় না। শোন দাদা এসেছে আমেরিকা থেকে। হ্যাঁ, দাদা আসবে তো নাকি? আসবে, আসবে তো। হ্যাঁ, সবাই আসবে। এতদিন পরে দাদা এসেছে। আমেরিকায় ছিল, কত কষ্ট করেছে বলো। আমাদের বাড়িতে না এখন শুদ্ধ হয়েছে, জানো। আচ্ছা সুমি, তোরা গল্প কর, আমি একটু ভিতর থেকে আসছি, ভিতরের কাজগুলো সেরে। আর শোন, চলে যাস না যেন। হ্যাঁ, বসন, এই দেখ তোর কাপড়ের ফলস পাটটা লাগিয়ে এনেছি। ও, তুই শাড়ি দিতে এসেছিস, পুজো দেখতে না? মোটেই না। এই 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 শুনলাম কাল নাকি তোদের লরি খারাপ হয়ে গেছে রাস্তায়। ইস, এই বছর তো আমি যেতেই পারলাম না। কি করে যাব বল, আমার দাদা এলো যে। আর জানিস তো আমাদের কথা যেন আর ফুরোচ্ছেই না। তোর দাদার অহংকার কমলো? অহংকার? আমার দাদার আবার অহংকার? অমলেস্তা 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 যে বছর উচ্চ মাধ্যমিকে 9th স্ট্যান্ড করে পাশ করলো, গোটা শহর জুড়ে সেই খবরটা নিয়ে শিখি হইচই। স্কুলে আর টাউন হলে দুটো সভা হয়েছিল অমলেস্তাকে সম্বর্ধনা জানানোর জন্য। টাউন হলে সভাটাতে আমি আরো দুজন মেয়ের সাথে উদ্বোধনী সঙ্গীত গেয়েছিলাম। অমলেস্তার কপালে চন্দনের ফোঁটা দেওয়া আর গলায় মালা পরানোর দায়িত্ব পড়েছিল আমার উপর। চন্দনের ফোঁটা নিতে অমলেস্তাকে একটু ছুটতে হয়েছিল, গলায় মালা দিতে না দিতে মালাটা খুলে পাশে সরিয়ে রাখলো। তারপর কলেজে আবার দারুণ রেজাল্ট, শহরে আবার হইচই। আমরা তো ভীষণ ভয় পেতাম দাদাকে, জানিস। যখন পড়াতো সারাক্ষণ বুকের মধ্যে দুদূর দুদূর করতো। ভীষণ কম কথা বলতো দাদা, জানিস তো। কেন জানি না, অমলেস্তা সম্পর্কে খুব জানতে ইচ্ছে করতো আমার। আরে দাদাই তো কালকে তোর কথা জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, কি কথা? আমি অবশ্য বলেছি যে বসন ভীষণ ভালো মেয়ে, মানে পড়াশোনা, গান বাজনা সবেতে চৌখস, কখনো কোনো অসভ্যতা করে না, আর স্বভাবটাও বেশ শান্ত। তবে জানিস বসন, দাদাকে না কতবার একটা কথা জিজ্ঞাসা করলাম, দাদা তুমি বসনকে কবে পছন্দ করলে? তো তুমি তো এদেশে থাকতেও না, আর তাছাড়া তুমি নাকি মেয়েদের মুখের দিকে উঠতে চাও না, তাহলে বসনকে কবে পছন্দ করলে? এই দাদা জানিস কি বললো? কি বললো? দাদা একটাই কথা বললো, বসনের সাথে আমার একটা শোধবোধ পাওনা আছে, ও তুই বুঝবি না।
বসনের সাথে নাকি শোধবোধ পাওনা আছে। এই এই হ্যাঁ তুই কিছু জানিস নাকি রে? সুমি, তুই তো দাদাকে একটা কথা খুব গোপনে বলতে পারবি? গোপনে কথা? কি কথা? আমাকে ছয় দিব্যি কর। আবার দিব্যি? কি ব্যাপার? দিব্যি করলাম। আমাকে ছুঁয়েছিস কিন্তু বাড়ি গিয়ে ভালো করে ডিসইনফেক্টেন্ট দিয়ে হাত ধুয়ে নিস। ও মা, কেন? আমার, তুই তো জানিস বল, আমি বাড়ির সবার কাছে কত প্রিয়, বাড়ির সবাই আমি কত ভালোবাসে। হ্যাঁ, আমি কাউকে বলিনি, শুধু তোকে বলছি। কি হয়েছে রে বসন? বল আমাকে, বল কি হয়েছে? আমার কুষ্ঠ হয়েছে। হ্যাঁ, তুই ডাক্তার দেখিয়েছিস? 3 জন ডক্টর একই কথা বলেছে। সর্বনাশ! বসন, আমি না এখন যাই, বুঝলি? কাকিমাকে বলে দিস আমি আবার পরে আসবো। হ্যাঁ, তুই কিছু চিন্তা করিস না বসন, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে বসন, তুই কিছু চিন্তা করিস না। কিচ্ছু ঠিক হয় না রে সুমি, কিচ্ছু ঠিক হয় না। প্রেমকে আমার বিশ্বাস হয় না। আমি যখন 14, ও তখন 12-এ পড়ে। রোগা, লম্বা চেহারা, আমার তখন বয়সন্ধির ডাক মারছে, আনচান করে শরীর মন। হঠাৎই জীবনের সমস্ত অজানা জানলা দরজা হাট করে খুলে দিল কে? ঠিক তখনই আমি আমার জীবনের সবচাইতে বড় ভুলটা করি। একটা চিঠি লিখি অমলেশদাকে। চিঠিতে তেমন দোষের কিচ্ছু লিখিনি, শুধু লিখেছিলাম তোমাকে খুব ভালো লাগে। ইতি বসন। মা তো খুব করে ধরেছিলাম, যদিও আমাকে পড়ায়, কিন্তু পরে শুনলাম মনে কি টিউশন করে না। এমনকি ঠিক তার পরের দিন থেকে আমার বাড়ির সামনে দিয়ে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিল। ভেঙে পড়লো আমার চারদিকে চেনা পৃথিবী। বয়সন্ধির প্রথম রহস্যের ঘিরেটুক যখন আমি ঘিরে ধরেছে, যখন আমার কল্পনার রাজ্যে হাজার হাজার রঙের খেলা, ঠিক তখনই ওই নির্মম আঘাত অপমান আমায় পাগল করে দিল। চুরমার হয়ে গেল সবকিছু। আমি তো বুঝতেই পারলাম না কেন লোকটা পথ বদল করলো, কেন চিঠির জবাব দিল না, কেন রাগ করলো আমার উপর। আমি তো তার থেকে কিচ্ছু নিইনি, কিচ্ছু না, পরন্তু সেই আমাকে নিঃশেষ করে দিয়ে গেছে। আমার ওইটুকু বয়সে পুরুষ যাত্রার প্রতি ঘেন্না ধরাতে, বিতৃষ্ণা ধরাতে অতটুকুই কি যথেষ্ট ছিল না? সোম, ওকে কাঁদতে দে, ও কাঁদুক। মেয়েটা বড় একলা রে। আমিও একলা পিসিমা। সেই তো, মেয়েরা তো কম বেশি সকলেই একলা। আমি বাল্য বিধবা না হলে দেখতিস আমি আমার স্বামীকে কত সোহাগ করতুম, সব সময় চোখে চোখে রাখতুম। কিন্তু সেই অলপ্পেটা তো বিয়ের সময় আধবুড়ো ছিল, তারপর কাশির রোগ, পট করে পড়লো আর টপ করে মরে গেল। বেঁচে থাকলে আমি সব সময় চোখে চোখে রাখতুম। জানিস সোম, পৃথিবীতে কম বেশি সব মানুষেরই লোভ আছে, থাকবেও। স্বয়ং ভগবানেরই যে ভক্তের ভক্তির ওপর লোভ আছে, তা আমরা তো কোনছা। হ্যাঁ, কারো বা লোভ মাছে, কারো বা লোভ পুরুষে, আমার দুটোতেই। ওই ওই ডাগর ডাগর মাছগুলোকে
বেশ ভালো করে পেঁয়াজ রসুন আদায় চুবিয়ে রেখে গাওয়া ঘিতে ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। নোলা ঠাক করছে। রাম খেলোয়ান খাইয়েছিল। রাম খেলোয়ান, আরে ও রাম খেলোয়ান, রাম খেলোয়ান ও ছিল এই বাড়ির চাকর। ইয়া লম্বা, ধাক ধাক করছে, ডাকাতের মতো চেহারা, ইয়া মোটকা গোঁফ, ইয়া মোটকা হাতের পেশি। আমারও তখন সমস্ত বয়স, সারাদিন গুনগুন করছে মন, শরীরে জোয়ার ভাটা ডাক দিচ্ছে, সারাদিন মনে গুনগুন করছে রাম খেলোয়াড়, হ্যাঁ রাম খেলোয়াড়। আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি, আমি পরাবো বলিয়ে তোমারি গলায় মালাটি আমার গেঁথেছি। সেদিন ছিল নিশুতি রাত। বিধবার সব ধর্ম ভুলে ইচ্ছে মতো পাপ করার বাসনা হলো পাপ। গোলাপ জলে স্নান সেরে গায়ে সুগন্ধি মেখে পরিষ্কার সাদা বিছানার চাদর পেতে আমি সবে বসেছি, পোকা হাদা লোকটা তিনতলায় উঠতে গিয়ে ওই সিঁড়ির কাছে হোঁচট খেয়ে পড়েই গেল। যা, তারপর সে যে কি কাণ্ড! তো শ্বশুর আর ভাসুর মিলে লোকটাকে কি মারি না মারলো, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর তাদের শুদ্ধাচারী বাল্য বিধবা বোনটি চিরকাল উপসী থেকে গেল। নিজেরা ফুর্তি করেছে, আমায় একটা গয়নার বাক্স খেলা নিয়ে বসিয়ে রেখেছে। না পেরেছি সেই গয়না নিচে পড়তে, আর না পেরেছি অন্যকে পড়াতে। সব হ্যাঁ সব, আমি কি তখন থেকে নিজের সঙ্গে কথা বলছিলাম? আমি আর আসবো না রে, আমি আর আসবো না, কখনো আসবো না রে। আমায় পুজোর দিনে একলা ছেড়ে চলে গেলি, আমি রাম খেলোয়াড়, আমি আসবো না রে। সব তোরা মর, তোরা মর, মর মর, তোরা মর। এই আমি নিলাম আমার বাক্স, তোরা মর, মর মর। সোম, 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 বরণ ডালাটা সাজাতে হবে। ভট্টাচ মশাই এক টুকরো সোনা চাইলো। সোম, করেনি নাকি? কি সিন্ধুক খোলা? বাবাদি, রে বাপ রে! চন্ডী, তুই না একেবারে ভয় ধরে তুই জানিস? সেটা দেখতেই পাচ্ছি। তা কি করছে কি এইখানে? হ্যাঁ, ছোট বৌদি করে নেই বুঝি? তাই তো মনে হচ্ছে। আর সেই তালে তুমি গয়নার বাক্সটা হাতাতে এইছো বুঝি? আয় চন্ডী, তুই না বড্ড বেশি কথা বলি জানিস? হ্যাঁ মা, বেশি কথার কি হয়েছে গো? বেশি কথার কি হয়েছে? ঠিকই তো বলেছি, আগেও বলেছি, এখনো বলতেছি। গয়নার
দেখো দেখি ও গো এ সুযোগ হাত ছাড়া করে নিকো যাও যাও আমি পাড়াই আছি যাও খোঁজাও চন্ডি আমি বলে কি তুই পাহারা দে আমি খুঁজিকে যাই যা আমাকে একটা সীতাহার দেবে তো বৌদি আরে দেবো রে দেবো ওই একটা সীতাহারের জন্য 25 বছর তোমাদের ঘরে কাটিয়ে দিলুম গো তোর মুখ বুঝে পাহারা দে তো উঠতো কথা বলিস চন্ডি আমি বলে কি আমি পাহারা দিই তুই খোঁজকে যা তাই দাও তোমাদের চলন দেখতেছি তাদের এখনই না পেচ্ছাপ করে ফেলো তুই যে না মোটেও কথা বলে চন্ডি শুভ কাজে পা বাড়িয়েছে পিছু না ডাকলেই চলছিল নি কি হয়েছে কি হয়েছে যমরাজের সমান পাঠাইছে না না শোন না শোন এদিকে আমি বলছিলাম কি আমি পাহারা দিতে পারবো না রে হ্যাঁ তুই পাহারা দে আমি খুঁজিকে যাই দেখো বাপু ঘরে মেলা কাজ পড়ে আছে না ডারে তোমার নেত্য নাট্য আমি দেখতে পারবো না সব বলে দিলুম না না তুই দেখিস এবার আমি গয়নার বাক্স ঠিক খুঁজে বার করবই তবে আমার নাম বন্দনা মিত্র চৌধুরী তুই দেখিস তুই পাহারা দে রে বাবা তবে আমার নাম বন্দনা মিত্র চৌধুরী চন্ডি তুই এখানে কি করছিস আরে এরকম করছিস কেন আমি কিছু করিনি গো বৌদি আমি তোমাদের কোনো ক্ষতি করতে এই বড় বৌদি তোমার ডাক দিয়েই ঘরে এসে বড় বৌদি মানে দিদি কোথায় ওই তো ওই ঘরে বড় বৌদি গো বৌদি কি সিন্ধুকে তালা খোলা চাবি তো আমার কাছে তবে একে দিদি আপনি গয়নার বাক্স কোথায় থেকে পেলেন আর এসেছেন একটা বাইরের লোককে সাক্ষী করে এই কাজটা করলেন ছি দিদি শ্বশুর বাড়ির মান সম্মান সব ভুলে গেলেন আর তো লোভ আপনার লোভ আবার কিসে এতে আমারও সমান অধিকার আছে অধিকার চাইলেই অধিকার পাওয়া যায় না দিদি তাকে অর্জন করতে হয় হ্যাঁ বাড়ি ভর্তি আত্মীয় কুটুম্ব তাদের দিকে মন দিন দিয়ে দিন বাক্স দেব না মরে গেলেও বাক্স আমি তোকে দেব না পিসিমার ওষুধগুলো ভুলে গেছেন হ্যাঁ আবার বাকশক্তি রহিত হয়ে বাতে পঙ্গু হয়ে শুয়ে থাকবেন মনে নেই দিয়ে দিন বাক্স দিদিন বললেই দিয়ে দেব রক্তগঙ্গা বয়ে গেলেও বাক্স আমি তোকে দেব না আপনি যা করছেন না তাকে এক কথায় চুরি বলে পুলিশে জানতে পারলে কোমরে দড়ি বেঁধে হিড় করে টানতে নিয়ে যাবে হাতে নাতে ধরা পড়েছেন এই চন্ডী তার সাক্ষী হ্যাঁ চুরি কে বলবে আমি আমার গয়না নিয়েছে কে চুরি কে বলবে পুলিশ চন্ডী তো আমার সাথেই ছিল চন্ডী বল একে চুরি বলে আমার এইসব পুলিশের মধ্যে জড়াও নি বাপু আমি কিছু দেখিনি আমি কিছু জানি না তোমাদের এইসব কেওড়া কীর্তনের মধ্যে আমি নাই বাপরে বাপ বছর কেবল শুই না আসতেছি গয়না আছে না ঘরে ডিম আছে বাক্সা খুললে দিবা ছাগলের নাচ 25 বছর ধরে খেলা শুই না গয়না আছে দেখেছেন তো দিদি কেউ আপনার সাথে নেই দিয়ে দিন ওরে বাবা রে বাবা ওরে বাপ রে বাপ ওরে বাবা রে বাবা দাঁড়া এখন যখন বাক্স হাতে পেয়েছি আমি নিয়ে ছাড়বো তোকে মারবো আমি নিয়ে যাবো বলবো আমি সবাইকে বলে দেবো বাড়িতে শান্তি লাগিয়ে ছাড়বো ওরে বাবা গো বাবা পিসিমা কোথায় আপনি পিসিমা এক্ষুনি তো ছিলেন কোথায় গেলেন এক্ষুনি তো ধরা পড়ে যাচ্ছিলাম পিসিমা মা এই যে নবাব নন্দিনী বৌদি আমার তুমি না এবারের বৌনা হয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট হলে পারতে এত অন্যায় অধর্ম করে এতদিন বেঁচে থাকতে কবে ফাঁসি হয়ে যেত আর ন্যাকামো করে হেসো না সব জানি তুমি আর আমার মা মিলে চক্রান্ত করে আমার ঘরে বড় বউয়ের বাপের বাড়ির লোকজনগুলোকে তুলেছো
আর ওই ঢ্যামনা মেয়ে ছেলেটা সকাল থেকে সেই যে ঠেকনা মেরে বসেছে, তো আর উঠবার নামটি নেই। আর ওর নাতিটা হাড়ে হারামজাদা, তিলে খচ্চ। আমার সমাদ্রেশ আর অমর্ত্য সেনের নোটসের পেছনে একটা প্রকাণ্ড ব্যাকাচোরা লাট্টু এঁকেছে। আমি তোমাদের ছাড়বো না, সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। ও ঠাকুরজি শান্ত হও, কেন এত রাগ করছো? বাড়িতে আজ পুজো, কত আনন্দের দিন। পুজোর ক্যাঁতায় আগুন, ওসব আমি কিছু জানি না। ওই গয়নার বাক্সে আমারও অধিকার আছে। আমাকে আমার গয়না দিয়ে দাও, আমি চলে যাব। কি বলছো? ও স্বর্ণময়ী, ও স্বর্ণময়ী, চেঁচি তো পাড়া মাথায় করলি, আর কত লোক হাসাবি বল দেখিনি। সব জেনে শুনে নাকামি করো না, আমাকে আমার গয়না দিয়ে দাও, আমি চলে যাব। হ্যাঁ বৌমা, এই রোজ রোজ এই অশান্তির থেকে না এই স্বস্তি ভালো। তুমি আজ গয়না সব ভাগ করে দিয়ে দাও দেখিনি। এখনো তার সময় হয়নি মা। আর সময় হবে না বাবা, ও গয়না কি আর এ বাড়িতে আছে? ও বৌমা, হ্যাঁ সব কি গমের গাড়ি পাঠিয়ে দিলে? কি ঠকালে মা। ও পুচু, ও পুচুর বাপ, এসো গো, আমাদের কি সর্বনাশ হলো গো। তোমাকে আমি ছাড়বো না, খুন করে দেব, পুলিশে ধরিয়ে দেবো। তোমায় কিছু করতে হবে না। তুমি যে কি মাল আমার জানা আছে। তুমিও যে কি মা সে কথা আমারও হাড়ে হাড়ে জানা আছে। তোমার কীর্তিকলাপ তো কারো জানতে বাকি নেই। তোমার কীর্তি বা কম কিছু দেবো নাকি হাটে হাড়ি ভেঙে? আরে যা যা, ল্যাংটার নেই বাটপারে ভয়, যা খুশি কর। তোমরা একটা চুপ করলে। কেন চুপ করবো? কেন চুপ করবো? 25 বছর ধরে কি জুয়াচুরি হয়ে আসছে বাড়িতে, সকলে দেখুক, পূজা বন্ধ হোক। মা, মা, আমাকে শিগগিরই কিছু টাকা দাও। শ্রীময়ীর আবার বাড়াবাড়ি হয়েছে, আর হতচ্ছাড়া চাটুচ্ছাড়া টাকা দিচ্ছে না বলে হোমের গাড়ি ফেরত নিয়ে চলে গেছে। আমার টাকা লাগবে মা, টাকা দাও। মা, ও মা, ধ্যাৎ। আমি কিন্তু সেলফি তুলবো। এদিকে 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 লাগো। আজকে ফেসবুক কাঁপিয়ে দেবো। এইদিকে আয়, ওরম নাশপাতির মতো মুখ ঢেকে দাঁড়িয়ে আছিস কেন? বাবা কেন, চোখ তো গুষ্টি এসে আর বাঁচাতে পারবে না। ছেড়ে দিন, ওদের কোনো ক্ষতি করবে না। এই দেখ বাক্স, গয়নার বাক্স, এদিকে আয়, এদিকে আয়। তাহলে খুলি খুলি খুলি। গয়নার বাক্সে গয়না নেই? কোনোদিনই ছিল না।
এই ফাঁকা বাক্স নিয়েই তো আমি কেল্লা মাছ করেছি। হ্যাঁ আমাকে দিয়েও তাই করিয়েছেন? হ্যাঁ, শো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মানুষ যা বিশ্বাস করে, যা ভাবে, যা দেখতে চায় তাই তো দেখে। পিসি ঠাকুমা, তোমার গল্প আমি অনেক শুনেছি। এই বসন, তোর জন্মের 10 মাস 10 দিন আগেই তো আমি পটল তুলেছিলাম রে। এই শোন শোন শোন, এই নে, এই বালাটা নে, এই দেখ, এইটা দিয়ে ওই পাগলি মেয়েটাকে বাঁচাগে যা। দেখি দেখি দেখি। হোমা হোমা, তাই বলি এই বালা, এই সব গয়না এত চেনা চেনা লাগছে কেন? এই তো আমার বালা, আমার গয়না পিসিমা। এই থাই না, সব কতক্ষণ আর এই গোয়েন্দাগিরি করবি? অনেক তো ভোগ করলি। হোমা, তাই বলে আমার গয়না এইভাবে আপনি ওকে দিয়ে দিচ্ছেন, আমি কিছু বলবো না। আচ্ছা তাহলে চেঁচা চেঁচা চেঁচা, চিৎকার করে সবাইকে ডেকে ডেকে বল যে পিসিমা ধাপ্পাবাজ, পিসিমা চোর, মোহটা কেটে যাক, মায়াটা ভেঙে যাক, চেঁচা চেঁচা চেঁচা। কিন্তু আমি বালা নিয়ে কি করবো? আমাকে টাকা চাই, অনেক অনেক টাকা। টাকা? হ্যাঁ, দাঁড়াও, টাকা দিচ্ছি। এখানে 4000 টাকা আছে, নাও ধরো। 4000? আমার তো আরো লাগে। আচ্ছা এই আছে, আপাতত এতেই চালো, আমি পরে দেখছি, যাও। পিসি ঠাকুমা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু ফিরে এসে তোমার কাছ থেকে তোমার সমস্ত গল্প শুনবো। আচ্ছা হ্যাঁ, এই আবার আবার টাটা টাটা মা, টাটা টাটা, বাই 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 বাই, সি ইউ। কি সুন্দর না, টাটা। এই যেন কুটুম বেড়াতেইছে। এই শো, এই সেলফি ব্যাপারখানা কি রে? হ্যাঁ, সেলফি। পিসিমা, ও পিসিমা, এইবার আমার কি হবে? ওরা যে আমাকে ছিঁড়ে খাবে। কি আর হবে, ওরা দেখবি এই কিছুক্ষণের মধ্যে এই সব ঘটনা ভুলে যাবে। আমি তো ভূত, ওদের সব ভুলিয়ে দেবো। তারপর আবার ওরা গয়নার বাক্স, গয়নার বাক্স, গয়নার বাক্স করে হেঁদিয়ে মরবে। গয়নার বাক্সের কথা ভুলবে না। পাগল, এই সংসারে ভোগের কথা কি ভুলে যায়? এই গয়নার বাক্সই তো এই সংসারের চাবিকাঠি, ওদের মনের চালিকা শক্তি। এর কথা ভুলে গেলে কি চলে? হ্যাঁ, তার মানে বলছেন আমাকে এই অশান্তি নিয়ে সারা জীবন চলতে হবে? কিসের অশান্তি? হ্যাঁ, অত শান্তি চাস তো যা না, হিমালয় চলে যা, দেখবি কেমন শান্তি তোর পিছু পিছু ছুটছে। থাক না, একটু অশান্তি ভোগ কর না। শোন, দেখ, আমরা সকলেই লোভ করেছিলাম। আমি বাঁচবার লোভ, আর তুই বাঁচাবার। আর বসন, সে তো আবার সমাজসেবী হবে। আসলে সবই আমাদের এই একা হওয়ার ফল রে। আমাদের একাকিত্ব ঘোচাতেই প্রত্যেকের কিছু না কিছু একটা দরকার। আমার মতো কারুর এই একটা গয়নার বাক্স দরকার, কারো বা সোম তোর মতো এই একটা গোলাপের ফুল দরকার। আর বসন, দু একটা শ্রীময়ী দরকার। সবই আমাদের এই একা হবার ফল না? আমি এবার যাই রে সোম। হ্যাঁ, তুই ভালো থাকিস। আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি আমি, পরাবো বলিয়ে তোমারি গলায় মালাটি আবার গেঁথেছি। আমি যাই রে শোন,
ভালো থাকিস। যাই রে, পিসিমা যাবেন না, দাঁড়ান। পিসিমা আপনি গেলে আমি কি নিয়ে বাঁচবো পিসিমা? মিথ্যে 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 সব মিথ্যে। ওই গোলাপ ফুল মিথ্যে, কয়নার কাছে মিথ্যে। এই বছর বছর তুমি প্রতি মাসের পয়লায় বছরটা মিথ্যে মিথ্যে গোলাপ রেখো না বছর বছর না পিসিমা 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 পিসিমা। আমরা আপনাদের কাছে অবশ্যই ভীষণভাবে কৃতজ্ঞ। আজকে এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা এতজন মিলে বাঘাযতীন আলাপের মতন একটা ছোট দলের একটা মহান কাজ দেখতে আসলেন। আপনাদের প্রণাম জানাই। আমরা এই সঙ্গে সঙ্গেই সাবর্ণ রায়চৌধুরী পরিবারকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই যে তারা সাবর্ণ নাট্যোৎসবে আমাদের গয়নার বাক্স অভিনয় করবার সুযোগ করে দিয়েছেন। আমাদের একটু যারা অভিনয় করলো তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। জয়শ্রী, উদিতা, অনিন্দিতা, কৃষ্ণা, শিপ্রা, তিথি, পুরবিধি, রূপা এবং সবশেষে যে মানুষটির নাম করব আপনাদের বলার অপেক্ষা রাখে না, সোহিনী। এই নাটক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে। শুধু এই মঞ্চে এই যে 9 জন অভিনয় করছেন, এরা মিলেই তো একটা নাটক সম্পূর্ণ হয় না। এর পেছনে অনেক মানুষের আজকে যার বেশ কয়েকজন মানুষ এখানে উপস্থিত রয়েছেন, যেমন অর্ঘ্য এই নাটকের আলোক পরিকল্পনা করেছেন, দেবব্রত মাইতি এই নাটকের সেট করেছে, সে নেই। জগাদা রয়েছে, শব্দ প্রক্ষেপণের দায়িত্বে রয়েছেন। দ্রোণ আচার্য সে নেই, সে সঙ্গীত পরিচালনা করেছে। এছাড়া এখানে অনেকে রয়েছে নাটকের মেকআপ করে, আজকে কৃষ্ণা সেই মেকআপের দায়িত্বে আছে। ওদিকে সজল রয়েছে, ক্যামেরা করছে। এরকম বহু মানুষ রয়েছে, তাদের সবাইকে নিয়ে আমাদের পথ চলা। আপনারা আশীর্বাদ করুন আগামী দিন যেন আমরা আরও নানান রকমের ভালো ভালো নাটক আপনাদের কাছে এনে হাজির করতে পারি। আর একজন রয়েছে, পুকাই রয়েছে আমাদের সাথে। হ্যাঁ পুকাই, একটু ভেতরে। নমস্কার। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের আন্তরিক প্রণাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা
কিছু স্মারক আপনাদের হাতে তুলে দিতে চাই আমাদের পরিবারের পক্ষ থেকে। আমি প্রথমেই আমাদের সেক্রেটারি শ্রী শ্রীকুমার রায়চৌধুরী মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি, তিনি যেন এসে প্রথমেই পার্থপ্রতিম দেবের হাতে স্মারকটি তুলে ধরেন। আমাদের প্রেসিডেন্ট শ্রীকুমার রায়চৌধুরী মহাশয় পার্থপ্রতিম দেবের হাতে স্মারকটি অর্পণ করছেন। আমি প্রশান্ত রায়চৌধুরী মহাশয়কে আহ্বান জানাচ্ছি মঞ্চে। প্রশান্ত রায়চৌধুরী মহাশয় আমাদের পক্ষ থেকে সোহিনী সেনগুপ্তের হাতে স্মারকটি তুলে দেবেন। শ্রী বরুণ রায়চৌধুরী মহাশয়কে আমি মঞ্চে ডাকছি। আমাদের পরিবারের পক্ষ থেকে দলের রূপা দেবকে স্মারকটি তুলে দেবেন। রূপা দেবের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন শ্রী বরুণ রায়চৌধুরী মহাশয়। সকলকে ধন্যবাদ। আমি সোহিনী দিকে অনুরোধ জানাবো যদি দু চার কথা আমাদের বলেন। আজকে যখন 3:30টার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো, আমি বাড়িতে ছিলাম, বেরোচ্ছিলাম, দেখলাম সাংঘাতিক একদম পুরো মনে হচ্ছিল রাত হয়ে গেছে। ভাবলাম যে কী হবে, আজকে যাবো, সবাই আসতে পারবে। তারপর ভাবলাম ও না, আমি তো বেহালা যাচ্ছি, শরৎ সদন, ওখানে যাই হয়ে যাক সবাই আসেন। হ্যাঁ, সেটা সত্যি মনে হয়েছিল। একাডেমি অফ ফাইন্যান্স হলে আমি অত শিওর হতাম না, কিন্তু এই ব্যাপারে আমি শিওর। আমাকে দেবাশিসদা অনেকদিন ধরে বলছিলেন যে তুমি একটা হোয়াটসঅ্যাপে আমাকে একটা শুভেচ্ছা বার্তা দাও, সকলে তাহলে আসবে। আমি ওটা না দিলেও সকলে আসবেন। ভালো থাকবেন। আপনারা আসেন বলেই আমরা অনেক কিছু সামলে থিয়েটার করতে আসি, আনন্দ পেতে দিতে আসি। যদি ভালো লেগে থাকে সকলকে বলবেন। কালকে নাটকটা